আজ অনেকদিন পর তাজ কলেজের মাঠে পা রেখেছে। বন্ধুরা তো সেই খুশি। এই আনন্দে একজোট বল খেলাও হয়েছে। গেমে তাজ বরাবরই শট দেয়, এবারও মিস যায়নি। অনেক খেলাধুলা শেষে ক্লাসের ঘন্টা পড়তেই যে যার মতো সুরসুর করে ক্লাসে ঢুকছে। কিন্তু কথা হলো, এতক্ষণ খেলাধুলার পর ক্লাস করার মুড একদমই নেই তাজের। ফিজিক্সের ক্লাসে মানবদেহের হার সম্পর্কে বোঝাতে ছিল। বোর্ডে কঙ্কা লিখছে, ইয়া বড়। কি বিশ্রী লাগছে, বলে বোঝানোর মতো না। তাজ একবার তাকিয়ে মুখ কুচকে স্যারকে ডিসগাস্টিং বলে, কারণ এর থেকে ভালো চিত্র সেই একে। টিচার অনেকক্ষণ ধরে খেয়াল করেছিলেন তাজের মনোযোগ বোর্ডে না, জানালার বাহিরে। সে এই ছেলেটাকে মোটেও ভালো চোখে দেখে না। ক্লাস না করেও সে সবকিছুতে পারদর্শী, যেন তার থেকেও 1 ডিগ্রি বেশি জানে এই ছেলে। এই ছেলে, ধমকে সুরে ডেকে উঠলেন টিচার। তাজ তখনও বিরক্ত ভঙ্গিতে বাহিরে তাকিয়ে। এই ছেলে, আমি তোমাকে ডাকছি, ব্ল্যাক শার্টওয়ালা। এমন ভাবে যিনি তাজের নাম জানে না। অসহ্য ভঙ্গিতে তাকালো তাজ টিচারের দিকে। জি স্যার, আমাকে বলছেন? আপনাকেই ডাকছি। তাজ মুখ বিকৃত করলো। টিচার বলল, ক্লাস তোমার বাইরে হচ্ছে নাকি ভিতরে, কোনটা? কেন স্যার, আপনি দেখতে পাচ্ছেন না? সবাই হো হো করে হেসে উঠল। টিচার ধমক দিয়ে থামিয়ে দিলেন। এই ছেলে, সামনে আসো, সামনে আসো তুমি। তাজ আলসি ভঙ্গিতে বেঞ্চ থেকে বেরিয়ে টিচারের সামনে এসে দাঁড়ালো। জি স্যার, বলুন। এবারও তুমি বোর্ডের দিকে না তাকিয়ে বাইরে তাকিয়েছিলে কেন? আপনার করা ড্রয়িং দেখে আমি হতাশ স্যার। মানবদেহের হাড় থাকে 206টা, সেখানে আপনি এমনভাবে এঁকেছেন যেন বোঝা যাচ্ছে শুধু 6টা। সবাই আবারও হো হো করে হেসে উঠল। টিচারের মুখে রাগে লাল হয়ে গেল। হ্যাঁ সত্যি, সে ভালো আঁকতে পারে না। কোনো রকম ঘুষ খাইয়ে চাকরিটা নিয়েছে। পড়াশোনাতে সে 100%। আচ্ছা তাই নাকি? তাহলে তুমি একটা এঁকে দেখাও তো। বলতে দেরি, তাদের চোখ তুলতে দেরি না। স্যারের আঁকানো চিত্রের পাশেই সে অঙ্কন শুরু করলো। ঠিক 4 মিনিট পর শেষ করলো কাজটা। টিচার হতভম্ব হলেন। সে একই কঙ্কাল প্রায় 14-15 মিনিট বেঁধে এঁকেছিল, আর সে ভালো করে একটা দেখলো তার আঁকা চিত্রের থেকে তাজের আঁকা চিত্রটা 1000 গুণ সুন্দর। হাড়গুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, যেন আস্ত মানুষ। তখনই ক্লাস শেষের ঘন্টা পড়ল। টিচার কোনো মতেই পালাই পালাই করে রুম থেকে বেরিয়ে গেল। পরক্ষণে বন্ধুদের হু হু হাসিতে, হাততালিতে মেতে উঠল রুম। কিছুক্ষণ বাদেই ঘটল বিস্ফোরণ। প্রিন্সিপাল স্যার ঢুকেছে ক্লাস নিতে, কিন্তু তাদেরকে সবাইকে চমকে দিয়ে তিনি বলে উঠলেন, তো বাচ্চারা, আজ আমরা কোনো ক্লাসের পড়া পড়ব না। আজ মজার খেলা চলবে। আমি তোমাদের ফিউচার প্ল্যান সম্পর্কে জানতে চাই। সবাই রেডি তো? সবাই চিল্লিয়ে জি স্যার বলে উঠল। খুশিতে খুশিতে হাসিতে ফেটে পড়ল। স্যার হেসে সবাইকে প্রশ্ন করা শুরু করলেন। একে একে সবাইকে একই প্রশ্ন করা হলো। কেউ বলেছে ডাক্তার, কেউ বলেছে ইঞ্জিনিয়ার, আবার কেউ পুলিশ, উকিল, জজ, ব্যারিস্টার। তৎক্ষণাৎ স্যারের চোখে পড়ল তাজকে। সে এই ব্রিলিয়েন্ট স্টুডেন্টকে খুব পছন্দ করে। এর দক্ষতা সম্পর্কে তার অজানা কিছুই নেই। চওড়া হাসিতে বলে উঠলেন, ইন্টেলিজেন্ট বয়, এবার তুমি বলো, তোমার ফিউচার প্ল্যান কি? ভবিষ্যতে বড় হয়ে তুমি কি হতে চাও? সবাই উৎসুক দৃষ্টিতে তাকালো তাজের দিকে। স্যার আগে থেকে জানে এই ছেলে অন্যরকম, আনকমন কিছু বলবে। হলো তাই। তাজ দাঁড়িয়ে শার্টের হাতা ফোল্ড করে করে কলার ঠিক করতে ভাব নিয়ে বলল, আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া, গ্যাংস্টার বস। এক মুহূর্তের জন্য বিষম খেলো স্যার। সবাই ভয়ার্ত চোখে তাকালো। স্যার নিশ্চিত হওয়ার জন্য আবার শুধায়, কি? তুমি তুমি কি বললে, আবার বলো। তাজ এক জিনিস দ্বিতীয়বার বলতে মোটেও পছন্দ করে না। তার ডিকশনারিতে দ্বিতীয় বলতে কিছু নাই। তাই মুখ কুঁচকে হাই তুলে বলে, সরি স্যার, মুখ ব্যথা করছে, আর বলতে পারবো না। প্রিন্সিপাল স্যার ডেকে পাঠিয়েছেন তাজের গার্জিয়ানকে। আশরাফ খান রাগে হিতাহিত হয়ে নিজে না এসে মাইমুনা খাতুনকে পাঠিয়েছে। ভদ্রমহিলা প্রিন্সিপাল স্যারের কেবিনে স্যারের সামনাসামনি বসে আছে। কোরিয়ান ব্র্যান্ডের শাড়ি, চোখে কালো সানগ্লাস, হাতে ছোট ওয়াল্ট ওয়াচ, মাথায় কুইন ক্যাপ, বিদেশে মাফিয়া ভাব। নিজের আদরের দুলালি ছেলের সম্পর্কে একটা বাজে কথা শুনবে না, সিদ্ধান্ত ফাইনাল। প্রস্তুতি নিয়ে এসেছে 100%। পাশেই তাজ আলসি ভাব নিয়ে দাঁড়িয়ে, উদ্দেশ্য মমের পাশের চেয়ারে বসা। প্রিন্সিপাল স্যার হতাশ। যেমন ছেলে তেমন তার মা।
ভদ্রলোক আগে থেকেই বুঝে গেছে ভদ্রমহিলার প্রস্তুতি, তবুও গলা খাকারি দিয়ে বলে উঠলেন। ক্লাসের পুরো ঘটনা তার মাকে বুঝালেন, কিন্তু তার মা ডোন্ট কেয়ার ভাব। আরিয়ান, বাবা আমি বিয়ে করব। কি কি করবি বাপ? বিয়ে করব। ছেলের সরল সোজা কথাতেও সূর্যক্ষণ ভ্যাবাচাকা খেলেন। ডিবানে বসা অবস্থায় ছেলেকে টেনে কোলে তুলে নিলেন, গালে টুকুস করে চুমু খেয়ে বললেন, বিয়ে করতে নেই বাপ, ওসব খারাপ জিনিস, করলেই বাপের মতো পস্তাতে হবে। আরিয়ান মুখ কালো করে বসে রইল। তখনই ইস্পিয়াকা কোলে নিয়ে নীলিমা খাতুন নিলেন। তাকে দেখেই সূর্য খান হাঁক ছাড়লেন, এই যে শুনছো? নীলিমা খাতুন তার দিকে এক পলক তাকিয়ে কাছে এগিয়ে আসতে আসতে বললেন, শুনছি, বলুন। তোমার ছেলে বিয়ে করতে চায়। আমি বলেছি বিয়ে করে আমার মতো পস্তাস না বাপ, ঠিক বলেছি না? ক্ষেপে বাঘিনীর মতো তাকালো নীলিমা খাতুন। ডিভানে ধপ করে বসে উঠলেন। কি কি বললেন আপনি? আপনি আমাকে বিয়ে করে পস্তাইছেন? সূর্য খান স্ত্রীর দৃষ্টি দেখে ঢোক গিললেন। আরিয়ান তখনও বাবার দিকে জহুরি নজরে তাকিয়ে আছে, ভাববেগ বোঝার চেষ্টা করছে। আরে তুমি ভুল বুঝছো, আমি তো ওকে শুধু ভয় দেখাতেছিলাম, গর্জে উঠলেন নীলিমা খাতুন। বাচ্চা, ওইটুকু ছেলেকে আপনি ভয় দেখান কেন? কেন আপনি ভয় দেখাবেন? ভালো করে বললেই তো হয়। সূর্য খান বললেন মহা ফ্যাসাদে। একটু আগেই অফিস থেকে ফিরেছেন তিনি, মাথা ঝিমঝিম করছে, ঝগড়া করার মুডে একদম নেই। তার মাটাও কোথায় গেছে কে জানে। কোথায় গেছে কে জানে? বাঁচাবে কে এখন তাকে? আমতা আমতা করে আবারও বলে, আরে বাবা আমি তো ওইভাবে বোঝাতে চাইনি। আচ্ছা সরি। আরিয়ানের দিকে তাকিয়ে বলল, বাবা তোকে আমি একটা না 4টা বিয়ে করাবো। আরিয়ান দ্রুত মাথা নাড়িয়ে হাত তুলে তার হাত দিয়ে চুলে ব্রাশ করতে করতে বলে, 4টা না বাবা 5টা। সূর্য খান নীলিমা খাতুন দুজনেই চোখ বড় বড় করে তাকালো ছেলের দিকে। সে ড্যাম কেয়ার ভাব নিয়ে বসে রইল। প্রিন্সিপাল স্যার, দেখুন মিসেস খান, আমি আপনার ছেলেকে কেন ডেকে পাঠিয়েছি এখানে সেটা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন। মাইমুনা খাতুন কালো সানগ্লাসের নাকের ডগায় নিয়ে এসে চোখে ঠেলে বললেন, জি আজ্ঞে। প্রিন্সিপাল স্যার হতবাক হলেন। ভদ্রমহিলার মাসি উড়ানো ভাব দেখে একবার তাজের দিকে তাকালো, দেখলেন আরামসে সে হাতের গুন্ডামার্কা চেইন ব্রেসলেট ঠিক করতে করতে দীর্ঘশ্বাস ফেলেন। তিনি পুনরায় মাইমুনা খাতুনের দিকে তাকিয়ে বললেন, আমার মনে হয় আপনাদের ছেলেকে একটু শাসন করা উচিত, বেশি লাই দিয়ে ফেলেছেন। তেতে উঠলেন মাইমুনা খাতুন। তার রাজপুত্র ছেলেকে কিনা কেউ এমনভাবে কথা বলবে, সে মেনে নিবে না কি? কেন স্যার, সে কি কোনো অভদ্রতামি করেছে? আপনার সাথে নাকি পড়াশোনায় লুজ দিয়েছে? না না, ঠিক তেমন নয়, সে তো খুব ভালো ব্রিলিয়ান্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, কলেজের টপার বয়সে। কিন্তু কি? সে নিতান্তই ছোট, তার মনোভাব অনেকটাই উচ্ছৃঙ্খল বেপরোয়া টাইপের, এই বয়সে এমন হওয়া উচিত নয়। ও ছোট উত্তরে মেজাজ তার তুঙ্গে। এখন সব প্রস্তুতি বিফলে দিয়ে এখন এই প্রিন্সিপাল স্যার এর মাথায় শুট করতে ইচ্ছে করছে তার। আমি মনে করি ব্যাপারটা ভেবে দেখবেন। আপনার সন্তানকে ভালোবাসা উচিত, কিন্তু তার সাথে শাসনটাও জরুরি। এই পর্যায়ে তাজের মন চাইল চেয়ারটা তুলে স্যারের মাথায় দুম করে মেরে দেই। চোখ পাকিয়ে অসহ্য রকমের শ্বাস ফেলল সে। এবার আমরা যেতে পারি? মাইমুনা খাতুনের প্রশস্ত চাওয়া অদ্ভুত চাহনিতে তাকালেন প্রিন্সিপাল স্যার, তারপর আবারও দীর্ঘশ্বাস ফেলে বললেন, 1 মিনিটও দেরি করলেন না মাইমুনা খাতুন। মাথার কুইন ক্যাপটা একটু ঘুরিয়ে সামনে আসা চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দিলেন। তাজের এক হাতে মুঠো নিয়ে টানতে টানতে কেবিন থেকে বের হলেন। খান বাড়িতে হইচই বেঁধেছে। আশরাফ খান অনবরত হিজিবিরি বলে যাচ্ছেন তাজকে। মাইমুনা কিছু বলতে পারছে না, কারণ এখানে তার শাশুড়ি আম্মা আছেন। এই বাড়ির একটা নিয়ম আছে, কর্তাদের মুখে মুখে বা উঁচু গলায় কথা কর্ত্রীরা বলতে পারে না, কর্তারা যা বলে তাই হয় এখানে। তবে সেটা যদি সুফিয়া খান হন সেটা অন্যরকম। এই তো একটু আগে আদিল সারার জন্য লাইটিং একজোড়ো পুচকে জুতো এনেছে। সারা সেটা পেয়ে কি যে খুশি, কি খুশি, খিলখিল করে হেসে বাড়ি মাতিয়ে তুলছিল। তখনই কর্কশ গলায় সুফিয়া খান ধমক দিলেন, এই সেরি, এত খিলখিলানি কই থাকে তোর? কই থেকে আসে? হ্যাঁ, মাইয়া মানুষের এত গলার তেজ থাকতে নেই, জানোস না?
অমনি দপ করে হাসি নিভে গেল। মাথা নিচু করে সারা মায়ের আঁচলের তলায় লুকালো। সে এসবের জন্য খুব একটা হাসে না, ভয় পায় সবাইকে। সে কিংবা স্পৃহা ইনায় একটু জোরে কাঁদলেও এই বাড়ির কেউ কেউ না কেউ বলে উঠে, মেয়ে মানুষ এত জোরে কাঁদতে নেই, গলার তেজ কমাও। তৎক্ষণাৎ থেমে যায় কণ্ঠের আওয়াজ, সেটা হাসির হোক কিংবা কান্নার।